যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। কেমন আছেন জেফরি ভাই? আমার সালাম দিবেন। আমি ভৌতিকতার অনেক দিন ধরে আছি, কিন্তু প্রথম একটা ঘটনা দিচ্ছি, আশা করি কেমন হয়েছে জানাবেন। এখন আসল কথা বলি। একদিন আমাকে ডেকে বললেন, শোনো রে ভাই, আগামী শনিবার মহাব্রত যোগ আছে। দুর্গাষ্টমী নীতিতে ওই দিন রাতে এক বিশেষ ক্ষণ জিন নামাবো। থাকিস, ভালো অভিজ্ঞতা হবে তোর। ভবিষ্যতে বিশেষ করে বেশ উপকৃত হবি। আর তার সাথে সাথে তোর মাথা থেকে তন্ত্রবিদ্যার ভূতও ঝেড়ে যাবে। বুঝবি, এগুলো স্রেফ আগুন নিয়ে খেলা ছাড়া আর কিচ্ছু নয়। আমি বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দিলাম না। জিন নামাবে এমনটা হয় নাকি কখনো? এসব গাঁজার কোলকে ভেবে বেজায় হাসি পেল আমার। তবে যেতে তো হবেই। ভাবছি বাবাকেও সঙ্গে করে নিয়ে যাব। বাবাকে বলাতে তিনি জানালেন, সন্ন্যাসী খুড়ো তাকে আগেই সবকিছু জানিয়েছেন, আমরা একসাথে যাব। যতই টান পিঠের স্বভাব হোক না কেন, জিন নামানোর মতো একটা অলৌকিক ঘটনার সাক্ষী হব, এই কথা চিন্তা করতেই কেমন যেন বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। দুর্গাষ্টমীর সন্ধ্যা, সময়টা শীত নয়, ঠিক কোন মাস তা খেয়াল নেই, তবে গরমের ভাব তখনও কিছুটা আছে। আমি আর বাবা স্নান করে নতুন বস্ত্র পরে শ্রদ্ধাচার মেনে চললাম খুড়োর বাড়িতে। স্নান করা শুদ্ধচারের প্রক্রিয়া অবশ্য উনি আগেই আমাকে বলে দিয়েছেন। গিয়ে দেখি যজ্ঞ প্রস্তুত। ঘরের ঠিক মাঝখানে ইট, কাদা মাটি ইত্যাদি দিয়ে বেশ বড় একটা যজ্ঞের বেদি করা হয়েছে। তার এক পাশে বসে খুড়ো বেশ শেষবারের মতো যজ্ঞে সবকিছু তত্ত্বাবধান করে দিয়েছেন। যজ্ঞ বেদির অন্য পাশে 5টা কাঠের পিঁড়ি পাতা, আর তার পেছনে প্রায় সারা ঘর জুড়ে খেজুরে পাতার পাটি পাতা আছে, যাকে চাটাই বলে। বারান্দা, প্রায় সারা বারান্দা জুড়ে রীতিমতো চাটাই পাতা। কিছুক্ষণ পরে খুড়ো দু চোখ বুঝে পদ্মা স্নানে বসলেন এবং বিড় করে কিসব যেন বংশ আওড়াতে লাগলেন। মিনিট 5 এভাবে থাকার পর লাল টকটকে চোখ খুলে তীব্র ঝাঁঝালো বজ্র খালি কণ্ঠে বলে উঠলেন, আজ দুর্গাষ্টমীর মহাব্রত তিথি। আমি জিনকে আহ্বান করব। গ্রামে যার যা সমস্যা আছে, যা রোগ ব্যাধি আছে, একে একে এসে আমাকে বলবে। সবার সমস্যার সমাধান করে দেবে সে, মুক্ত করে দেবে সে। সবাই সুস্থ হয়ে ঘরে ফিরে যাবে। কিন্তু সাবধান, কয়েকটা বিষয় করা ভাবে তীক্ষ্ণ নজর রাখতে হবে। 5 জন করে পিঁড়িতে বসবে। তারা প্রত্যেকে পদ্মা স্নানে বসবে। পিঁড়ি বেশ বড় আছে, কোনো সমস্যা হবে না। এবার আসল বিধিটা শোনো সবাই, মনোযোগ দিয়ে শুনবে। আমরা ঘরেই ছিলাম, তবে এক পাশে খুড়োর দিকে কেউ থাকার নিয়ম নেই। এই কথা বলার পর চাপা উত্তেজনা কথাবার্তা থেকে অন্যদিকে তাকিয়ে দেখি গ্রামের লোকজন যেন ভিড় করে আছে। ঘর বারান্দা প্রায় ভরে গেছে। খুড়ো কোনো দিকে নজর না দিয়ে পড়ে চললেন। 2 হাতে বড় আঙ্গুল দুটোকে বাকি আঙ্গুলের মধ্যে আবদ্ধ করে মুষ্টি তৈরি করে হাঁটুর উপরে সোজাভাবে রাখতে হবে, যাতে তেলোর দিকটা নিচে থাকে। বাকি যারা আছে সবাইকে বজ্র স্নানে বসতে হবে, আর তারাও ঠিক একইভাবে মুষ্টি করে একই ভঙ্গিতে বসবে। সাবধান, যতক্ষণ প্রতিক্রিয়া সমর্থ না হয় এবং জিন বিদায় না হয়, কেউ কিন্তু আসল ছেড়ে উঠতে পারবেন না। উঠলে কিন্তু বিপদ। আর হাতের বদ্ধ মুষ্টি খুললে বসে থাকা পিঁড়ি এবং যজ্ঞের বেদির ইট শটান করে পড়বে মাথার ব্রহ্মতলতে। খুব সাবধান, সাবধান করে দিচ্ছি, আগে থেকে সাবধান করে দিচ্ছি। যাদের সমস্যা আছে তারা শীঘ্রই এবারের সীমানার বাইরে চলে যাও। পরে কিন্তু কিছু হলে আমাকে দায় দিতে পারবে না, বলে দিলাম। যা হোক, ডান পিঠে ডাকা বগলও হলেও বুক যেন একটু একটু করে দৌড়ো দৌড়ো করছিল। তার স্বীকার করতে লজ্জা নেই। বুকের মধ্যে যেন টিপ টিপ করতে শুরু করলো। তবুও কি করে কি হয়, এই প্রবল ইচ্ছাকে সে বর্ষ দমিয়ে রাখতে পারলাম না। শিখাই যাক না কেন কি ঘটে। চারিদিকে একবার তাকিয়ে দেখি লোকে রীতিমতো লোকারণ্য অবস্থা। অনেকেই স্থানভাবে হেতু বাড়িতে
মধ্যে বসার জিন এনে স্থান দখল করেছে। বুঝতাম এসব খুড়োর বুঝলো কি নয়, হয়তো সকলেই জানবেও মানেও সন্ন্যাসী তান্ত্রিকের ক্ষমতাকে। তাই স্বভাবতই আমার মনের ভেতরও তার জন্য শ্রদ্ধার উদ্রেক হলো। এবার আসল মুখ্য ঘটনার জন্য অপেক্ষা করা যায়। সময় বসলাম খুড়োর নির্দেশ মতো। তিনি ততক্ষণে যজ্ঞ শুরু করে দিয়েছেন। যজ্ঞের বিধির 3 পর্বে, যা সারিতে সারিতে চারিদিকে ঘিরে প্রদীপে আলো জ্বালানো। একটা বড় পিলসুজের উপরে বন প্রদীপটা চলছে। খুড়োর ডান পাশে চারদিকে যেন অপার্থিব এক নিস্তব্ধতা বিরাজমান। শুধু খুড়োর বংশপাঠ শোনা যাচ্ছে। এবার সত্যি সত্যি কিন্তু আমার একটু ভয় লাগতে লাগলো। ততক্ষণে এক অন্য বিপর্যয় শুরু হয়েছে। কোথাও ঝড় নেই, বাতাস নেই, তবু যেন ঝড়ের মহার রণতাণ্ডব শুরু হয়েছে। আর সেই তাণ্ডব কেমন মাত্র খুড়োর বাড়ির মধ্যেই সীমাবদ্ধ। গাছপালা যেন ভেঙে গুড়িয়ে পড়েছে। সন্ত্রাসী তান্ত্রিকও তখন চোখ বন্ধ করে বঞ্চপাঠ থামিয়ে আমাদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে চলেছেন, কেউ ভয় পেয়ে হাত খুলবেন না, আসন ত্যাগ করবেন না। আমি জিন আহ্বান করেছি, সে আসছে, একটু পরে সব শান্ত হয়ে যাবে। যা বলছি তাই করো সবাই, নইলে তোমাদের সাথে কিন্তু বিপদ, আমারও বিপদ হবে। জিন আহ্বান করা কিন্তু কোনো সাধারণ কাজ নয়। তাকে অপমান করলে, সে কোনো একজনকে বেড়ে ফেললে তার আত্মাকে সঙ্গী করে বন্দি করে বানিয়ে নিয়ে যাবে। তাই গোলমাল যেন না হয়, ভয় না হয়, শান্ত হয়ে বসো সবাই। দেখলাম ম্যাজিকের মতো খুড়োর সেই বক্তৃতা শেষ হতে না হতেই ঝড় তুফান একেবারে রীতিমতো থেমে গেল। অবাক দৃষ্টিতে আর এদিকে এই ঘটনার দিকে আমার বুকের ভেতরে রক্ত যেন নিবিষে শুকনো হয়ে গেল। দেখলাম ঝড় থামার সাথে সাথে বেদির 3টা পর্বে সাজানো প্রদীপগুলো যেন একে একে নিভে গেল। মনে হলো যেন একটা ফুল দিলেই সেই প্রদীপগুলো নিভিয়ে দিয়েছে কেউ একজন। আর তখনই এক আশ্চর্য জিনিস দেখে মেরুদণ্ড বেয়ে যেন বরফ গলা জলের এক স্রোত প্রবাহিত হয়ে গেল। দেখলাম প্রকাণ্ড এক দেহধারী কিছু একটা জীব খুড়োর পাশে বসে আছে। খুড়োর ডান পাশে পিপাসু হয়ে রীতিমতো থাকা প্রদীপগুলো আশ্চর্যভাবে তখনও জ্বলছে। আর তার মৃদু আলোয় সে বিশাল লোষ দেহটা যেন বুঝে গেল সে বুকটা আধারে আবৃত ছিল। কারণ তার দেহটা এতটাই বিশাল ছিল যে সন্ন্যাসী তান্ত্রিকের 6 ফিট দেহের প্রায় দ্বিগুণ বলে মনে হলো। তার বসার হাবভাব দেখে মনে হলো যে সে খুড়োর বশবর্তী হয়ে কাজ করলেও স্বেচ্ছায় আসেনি। অর্থাৎ কোনো পান থেকে চুন খসলেই ঘটনা মহা বিপদ ঘটিয়ে দিবে। খুড়ো বললেন, জিন প্রস্তুত আছে, তোমাদের যা যা সমস্যা তাড়াতাড়ি আমার বলার নিয়ম মতো জানাও। ওর হাতে কিন্তু সময় একদমই কম। 5 জন করে পিড়িতে বসতে লাগলো, তাদের সমস্যা বলতে লাগলো। এতক্ষণ খেয়ালই করেনি যে জিনের পাশে একটা ডজন খানিক ফলের ঝুড়ি ছিল। জিন সেখান থেকে কপ কপ করে ফল খাচ্ছে আর এক এক করে সমস্যা শুনে এক একটা করে ফল প্রত্যেকের দিকে ছড়ে দিচ্ছে। বীর বীর করে কি যেন মঞ্চ পড়ছে। খুড়ো তখন সে ফল খাবার নিয়ম বলে দিচ্ছেন। প্রত্যেককে অনুরোধ করলেন পথে কারোর সাথে না কারোর সাথে কথা না বলতে। বদ্ধ বসটি একেবারে বাড়িতে গিয়ে খুলে গঙ্গা জল দিয়ে শুদ্ধ হয়ে নিতে। কথার অমান্য হলেই কিন্তু চরম বিপদ। সকলেই খুড়োর আদেশ মেনে মাথা নিচু করে ফল নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করলো। 50-60 জন এভাবে চলে যাওয়ার পর হঠাৎ করে লক্ষ্য করলাম সবকিছুই নিস্তব্ধ হয়ে গেল। দাপ করে খুড়োর ডান দিকের পিন সুজের উপরে জ্বালা পোড়াটা প্রদীপটা নিভে গেল। আর ওদিকে বিকট হুঙ্কার ছেড়ে জিনটা উঠে দাঁড়ালো। সন্ন্যাসী খুড়ো তাড়াতাড়ি করে ব্যস্ত সমস্ত হয়ে বললেন, সর্বনাশ, এখানে কেউ হাতের বুড়ো আঙ্গুল সে জিনকে মুক্ত করে দিয়েছে। কে এত বড় সাহস কি দেখালো? শুধু এতটুকু শুনতে পেয়েছিলাম। তারপর যা ঘটেছিল তা ভাবলেও আজও আমি কথা হারিয়ে ফেলি। তার কথা শেষ হতে না হতেই ঘরের মধ্যে মৃত একটা টাইফুন যেন বয়ে গেল। কটাস কটাস করে শব্দে 3টা কিসের যেন আওয়াজ কানে এলো। ওদিকে যারা বাকি ছিল তারা চেঁচামেচি করতে করতে ছোটাছুটি করতে শুরু করলো। প্রাণের ভয়ে কেউ পানিয়েছে, কেউ পানাচ্ছে, বা কেউ হোঁচট খেয়ে পড়ে আবারও উঠে একদিকে চম্পটে দিচ্ছে। সে এক বিচিত্র অবস্থা। পাশে
থপাস করে কিসের যেন একটা পতন হতেই বুঝলাম বাবা মাটিতে লুটিয়ে পড়েছেন। তখন ভয় আমার দেহে আর এক ফোঁটাও প্রাণ বাকি নেই। আমি জ্ঞান হারালাম অচিরে। জ্ঞান হাতে দেখলাম আমি কুমিল্লা সরকারি হাসপাতালের বেডে শুয়ে আছি। না, আমার কোনো রকম আঘাত লাগেনি, কিন্তু খবর পেলাম সন্ন্যাসী তান্ত্রিক আর বাবার মাথায় 3টে সেলাই পড়েছে, আর পাশের গ্রামের একজন মারা গেছে। ওই স্পট ডেড আর কি। পুরো ঘটনাটি জানলাম সপ্তাহখানেক পর, যখন সকলে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি। বাবাকে নিয়ে খোড়োর বাড়িতে গেলাম, আর সেখানে যা শুনলাম তাতে তার সবকটা লোম খাড়া হয়ে গেল। খোড়ো বললেন, যখন জিনটা এভাবে বিকট চিৎকার করতে শুরু করছিল না, তখনই বুঝেছিলাম কেউ শয়তানি করে মুষ্টবন্দি খুলে জিনটাকে মুক্ত করে দিয়েছে। বুঝতে পারলে না হয়তো বা, দাঁড়াও একটু খোলাসা করে বলি। জিন আহ্বানের পর আমি সকলের বসটি বন্ধ করে মঞ্চ পরে জিনটাকে আবদ্ধ করি, সঙ্গে সকলের গাত্র বন্ধনও করে দিই। তারপর সেবার কাজ সম্পন্ন হলে জিন লোককে রীতিমতো পাঠিয়ে তারপর বন্ধ করে মুক্ত করি। তাই তো সকলে বাড়িতে গিয়ে মুষ্টি খুঁড়তে পড়ি, কিন্তু কেউ যদি তার আগে শয়তানি সেই মুষ্টি খুঁড়ে ফেলে, তাহলে সকলের উপরে ঘনিয়ে আসবে চরম বিপদ, কালো অধ্যায়। কি অঘটন ঘটে তা আগেই বলেছি। আমি তখন বললাম, কিন্তু যে মারা গেল সেই বাকি, তাকে তো। খোড়ো তখন হেসে বললেন, ও হলো কালো গুণিন, আমার গুরু ভাই, ও আমার চিরশত্রু। আমরা এক গুরুর শিষ্য হওয়া সত্ত্বেও কিছু শিখিনি। আমার তন্ত্র সাধনার পথে বাধা বিপত্তি সৃষ্টি করাই ওর জীবনে একমাত্র লক্ষ্য। বহুবার আমার চরম ক্ষতির করার চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারেনি। আর এবার হলো হিতে বিপরীত। বাচ্চারা বুঝতে পারলেও কিছু করার আগে মাথায় ইটের খোঁচাটা খেলাম। ওটাকে হাত দিয়ে ছড়ে ফেলতে গিয়ে পড়লো তোমার বাবার মাথায়। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও তোমরা। অন্ধকার কিছু বুঝতে পারেনি, চিনতেও পারেনি যে ওটা হাত ছাড়া কালো গুণিন। আমি যেন লজ্জিত হয়ে বললাম, আরে না না, তার দরকার নেই, বেঁচে আছি এই তো অনেক। বাবা অনেক ধন্যবাদ দিলেন তাকে। তারপর নিমাই বাবু সে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারপর কোথায় যে তিনি চলে গেলেন আর তার দেখা হয়নি। তার কিছুদিন পরে এদেশ পাকাপাকি করে চলে আসি। কখন যে রাত 11টা বেজে গেছে খেয়ালই করিনি। তেমন শীত না পড়লেও আমি আর নিতাই ঠকঠক করে কাঁপছি। নিতাই বাবু বলে উঠলেন, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এখন তোমরা ঘুমিয়ে পড়ো, আবারও এসো, সময় করে এমন অনেক গল্প শোনাবো, কেমন? সে রাতে তেমন ঘুম হয়নি। পরদিন সকালে কিছু না খেয়ে সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এবং ভালো বাংলায় চম্পট বলা যায় যাকে, যা শুনেছি হুবহু লিখলাম। এখন বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের বিষয়। তবে আমি ধোঁয়াশার আবরণে আবৃত সেই কোহেলি এখন বুঝতে পেরেছি, আসলে কালো গুণের সন্ন্যাসী তান্ত্রিককে নিজের মতো ভণ্ড আর উজবুক মনে করে তার কর্মকাণ্ডকে বুঝুকে বলে মনে করেছিল। তাই বদ্ধ মুষ্টি খুলে নিজের বিপদ ডেকে নিয়ে এসেছিল। যদি ভালো লাগে জেফরি ভাই, অবশ্যই পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড আপনি প্রথমবারের মতো স্টোরি লিখেছেন, আপনাকে অনেক অভিবাদন জানাই। সো আমরা কিন্তু প্রথম স্টোরি শুনে ফেললাম আজকে। দেখতে দেখতে 910তম এপিসোডে আমরা কিন্তু আজকে চলে এসেছি ভাবা যায়। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং মোমেন্ট। আমরা কিন্তু ধীরে ধীরে ভৌতিকতা কিন্তু 1000 পর্বের দিকে আগাচ্ছে। আর যেদিন 1000 পর্ব হবে সেদিন একটা সুপার স্পেশাল এপিসোড আপনারা শুনবেন, এটা আমার বিশ্বাস। বিকজ 910তম এপিসোড অলরেডি হয়ে গেছে, কালকে আমরা 911 শুনবো, এভাবে করে সামনে যেতে থাকবে। সো 1000তম এপিসোড আমরা যেদিন করবো 1000, অ্যান্ড দ্যাট উইল বি দ্য গ্রেটেস্ট ডে আমার কাছে, যেটা মনে হয়। সত্যি কথা বলছি, বিকজ আমি বিলিভ করি যে এই একটা 50 অফিসের গাড়ি আমাদের বাসার সামনে ডামিয়ে দিয়ে গেল। কাঁধের উপরে শীতের ভার, কিন্তু মনটা হালকা। 12 ঘন্টা শিফট করে বাসায় ফিরেছি, এটাই একমাত্র স্বস্তির কারণ। নানির হার্টের অসুখ, তাই রাতের বেলা বিন্দু মাত্র শব্দ করা নিষেধ। একরকম বিড়ালের মতো নিঃশব্দে
কলেজের বলে গেট খুলে 4 তলা আমাদের চিলে কোঠার দিকে পা বাড়ালাম। টেবিলে ভাত রাখা হয়েছে, সাথে জমে যাওয়া গরুর মাংস আর ঘন মুগ চাল। কেরা তখন পেটের ভেতরে হলস্তল বাঁধিয়ে দিয়েছে। 2 মিনিটের মধ্যে হাপুস হুপুস করে সবটা শেষ করে জামা কাপড় ছেড়ে চোখের মুখে পানি দিয়ে দিলাম। ঘড়িতে তখন বাজে 2:06। অনেকের জন্য এটা মাঝরাত, কিন্তু আমার কাছে কেবল রাতের শুরু। গাড়ি থেকে নামার সময় দেখেছিলাম আকাশের চাঁদটা যেন এক বিশাল রূপালী তারার মতো ঝলমল করছে। এমন রূপালী রাতের সৌন্দর্য উপভোগ না করে ঘরে বসে থাকাটা এক প্রকার অন্যায়। একটা চাদর গায়ে জড়িয়ে পকেট থেকে গোল লিপটা বের করে আগুন জ্বালালাম। ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে ছাদে এসে দাঁড়ালাম। বাসার পাশেই এশিয়ান সিটির বিশাল বালির মাঠ চাঁদের আলোয় চকচক করছে, আর উত্তরের হিমের বাতাসটা যেন সৌন্দর্যের মতো বাচ্চা যোগ করেছে। বুকের ভেতরটা এক অজানা সুখ যেন ভরে উঠল। মনে হলো এমন রাতে মানুষ বুঝে ফেসবুকে স্ট্যাটাস দেয়, লাইফ ইজ বিউটিফুল। নিজের মধ্যে এতটা ডুবেছিলাম যে হোশ ফিরল আঙ্গুরের সিগারেটের ছ্যাঁকায়। তোর শালা, নিজেকে রীতিমতো গালি দিলাম, মাথাটা ঠান্ডা করলাম, সিগারেটটা ফেলে দিয়ে ঘরের দিকে পা বাড়ালাম। হঠাৎ করে আমার গতি থেমে গেল। জমাট বাঁধা অন্ধকার। আমি সাবধানে পা ফেলে দরজার দিকে তাকালাম আর বরফের মতো জমে গেলাম। আমার জীবনে ভয়ের অভিজ্ঞতা কম নয়। লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন দেখেছি। মাথাটা কেমন যেন ঠান্ডা আর পরিষ্কার থাকে। মনে আছে চরম বিপদে পড়লে আমার ভিতরে ভয়টা কমে যাবে, আর সেই সময় নেওয়ার সিদ্ধান্ত সবসময় সঠিক হতো। কিন্তু আজ তার পুরোটাও উল্টো হলো। শরীরের সাথে আমার মাথাটাও কেমন যেন জমে গেছে সামনের দৃশ্যটা দেখে। আমি জানি আমার চোখের সমস্যা আছে। 11-12 বছর ধরে আমার চশমা সমস্যার সাক্ষী। যখন কেউ বলে, রাজ তুমি ভুল দেখেছ, আমি মৃদু হেসে বলি, মানুষ মাত্রই ভুল। কিন্তু সেদিন যা দেখেছিলাম সেটা একদম শতভাগ সঠিক ছিল। চাঁদের আলো আর দরজার ফাঁক দিয়ে আসা সামান্য আলোয় দৃশ্যটা ছিল পুরোপুরি স্পষ্ট। কি দেখেছিলাম? এই লেখাটা শুরু করবার আগে অনেকক্ষণ ভেবেছি কিভাবে জিনিসটা বর্ণনা দেওয়া যায়। আমার জন্ম কুমিল্লা CMH-এ। 11 মাসের বয়সে ম্যালেরিয়ার প্রকোপে দেখা দেওয়ায় বাবা আমাকে ঢাকাতে নানির কাছে নিয়ে যান। সেই থেকে আমি ঢাকাতেই থাকি। এয়ারপোর্টের কাছে জায়গাতেই আমার নানি বেড়াতো, এবং অন্ধকারে আমার কাছে অপরিচিত নয়, কিন্তু এত অন্ধকার কখনো স্বস্তি পায়নি। ভূত প্রেত নিয়ে আমার মনোভাব ছিল বরাবরই এরকম। কখনো হেসে উড়িয়ে দিনি, আবার এর অস্তিত্বের পক্ষ সাফাল গায়নি। বন্ধুদের প্রশ্নের জবাবে হাসি মুখে বলতাম, ভূত মেয়েতে যদি থাকে তাহলে থাক, না থাকলে তো কথাই নেই, কেস ডিসমিস। আর যদি থাকে তাহলে যেন আমার সামনে না পড়ে, কারণ আমার হার্ট দুর্বল। সেদিন রাতে আমার প্রশ্নের জবাব পেয়েছিলাম। জিনিসটা আসলে কি ছিল তা আমার কোনো ধারণা নেই। হয়তোবা মুসলিদের ভাষায় কোনো দুষ্ট জিন, হয়তোবা মামাতো ভূত এবং স্তব্ধ কাটা, কিংবা কোনো অতৃপ্ত আত্মা। আমি শুধু জানি যা দেখেছিলাম তা ছিল অস্বচ্ছ বাস্তবতা। চাঁদের আলোয় তখন চিকচিক করছে আশিয়ান সিটির বডি, আর আমার শরীরের ভেতরে বয়ে যাচ্ছে এক জমাট বাঁধা ঠান্ডা স্রোত। দরজা থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়েছিলাম। সেটার দিকে আমি তাকাতেই পারছিলাম না। চোখটা কেমন যেন নিজের অজান্তেই দরজার ফাঁকে আটকে ছিল। আমি দরজার সামনে যেটা দেখেছিলাম সেটার উচ্চতা ছিল একজন পূর্ণবয়স্ক মানুষের সমান, কিন্তু তার কোনো নির্দিষ্ট আকৃতি ছিল না। মনে হচ্ছিল জমাট অন্ধকার দিয়ে তৈরি এক দীর্ঘকাল ছায়া, যা অনবরত কাঁপছে। আর কোনো হাত পা ছিল না, কোনো মুখ ছিল না, শুধুমাত্র একটা কালো দোয়াটে অবক। চাঁদের আলো সেই ছায়ার উপরে পড়ছিল, কিন্তু তার শুষে নিচ্ছিল যেন সেই ছায়াটা। আলো সেখানে পৌঁছানোর আগে যেন অদৃশ্য হয়ে যাচ্ছিল। আমার সমস্ত যুক্তি, দীর্ঘদিনের অভিজ্ঞতা সব এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল। আমি তো এমন ছিলাম না। যে কোনো কঠিন পরিস্থিতি মাথা ঠান্ডা করে রাখাই আমার স্বভাব ছিল, কিন্তু আজ আমার মস্তিষ্ক যেন আমার নিয়ন্ত্রণের বাইরে। হাত পাগুলো যেন বরফের মতো জমে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ করেই ছায়াগুলো যেন নড়তে শুরু করলো। ঠিক নড়া নয়, বরং সেটা যেন দরজার দিকে গড়ে গড়ে এগিয়ে আসতে লাগলো। আমার মাথা জানান দিল এখন কিছু একটা করতে হবে, কিন্তু পা দুটো আমি 1 ইঞ্চ
আওয়াজও শোনাতে পারলাম না। আমার হার্টের দুর্বলতার কথা আজ সত্যিই প্রমাণিত হলো। এই মুহূর্তে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ছাটা এবার আরো দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এর মধ্যে কোনো শব্দ হলো না, কোনো পায়ের ছাপ ছিল না, শুধু বাতাস দিয়ে তৈরি এক অন্ধকার ফিতের মতো এগিয়ে আসছিল আর আমার দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কনস্টেবল গেট খোলার শব্দ পেলাম। আমার নানা নানি সম্ভবত কোনো কারণে ঘুম থেকে উঠেছেন। তাদের হালকা কাশি আর ফিসফিসানি শোনা যাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। ছেলেটা কেমন যেন থমকে দাঁড়ালো, তারপর সেটার কালো আভা দ্রুত সংকুচিত হতে লাগলো, যেন কেউ সেটাকে চাপ দিয়ে ছোট করে দিচ্ছে। এক সেকেন্ডের মধ্যেই সে বিশাল ছায়া আবার কালো ধোঁয়ার মতো রূপ নিল এবং চোখের পলকে দরজার নিচে সরু সরু করে কোলে ঘরের গেটের ভেতরে মিলিয়ে গেল। আমি তখনও দাঁড়িয়ে আছি, আমার পুরো শরীর রীতিমতো ঘামে ভিজে গেছে। মনে হলো আমার হৃৎপিণ্ড বুকের ভেতরে প্রবলভাবে বেগে লাফাচ্ছে। আমি যেন এক সেকেন্ডের আগে মুহূর্তে রীতিমতো দুঃস্বপ্নে ছিলাম, আর এখন সেই স্বপ্নটা ভেঙেছে। নিজেকে জোর করে টেনে হিঁচড়ে দরজার কাছে নামালাম। দরজাটা খুলতেই ভেতরে ঢোকার পর দেখলাম আমার নানু ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়েছে। রাজ, এত রাতে ছাদে কি করছিস? তিনি রীতিমতো মৃদু স্বরে জিজ্ঞেস করলেন। তার দিকে তাকিয়ে আমি কোনো উত্তরই দিতে পারলাম না, শুধু মাথাটা ঝাঁকিয়ে বললাম, কিছু না নানু, শীত লাগছিল তো তাই ভেতরে আসলাম আর কি। আমি জানি এই ঘটনাটা আমি কাউকে বলতে পারবো না, কারণ যে শুনবে সে আমার কথা বিশ্বাসই করবে না, অথবা ভাববে শীতের রাতে সিগারেট খেয়ে হ্যালুসিনেশন করছিলাম। কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্যি ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর যে প্রশ্নটা আমার মাথায় উঁকে দিচ্ছিল সেটি এখনো আমার ঘরের ভেতরেই আছে। ঘরের লাইটটা জ্বালাতে গিয়ে আমার হাতটা রীতিমতো কেঁপে উঠেছিল। সে রাতে আমি আর আলো নিভিয়ে ঘুমাইনি। ভোরের আলোয় নানু ডাকি ঘুম ভাঙলো। আমি উঠে দেখি সবকিছুই স্বাভাবিক, কিন্তু আমার বুকটা তখনও ধুকধুক করছে। আমি নিজেকে প্রশ্ন করলাম, রাজ, তুই ভুল দেখিস না তো? আমার ভেতরে আরেকটা কণ্ঠস্বর বলল, না, তুই ঠিকই দেখেছিস। আর তখন মনে হলো আমার এই চিলে কোঠার ঘরটা যেন আর আমার নয়, এটা এখন সেই ছায়ার সাথে ভাগ করে নিতে হবে। আমি সেই রাতে আর ঘুমাতে পারিনি। ভোরের আলোয় যখন নানু আমাকে ডাকলেন আর চোখ তখনও আধা খোলা, উঠে দেখি সব স্বাভাবিক, কিন্তু আমার বুকটা তখনও ধুকধুক করছে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য হাত আমার হৃৎপিণ্ডটাকে মুঠো করে রীতিমতো ধরে রেখেছে। ঘরের চারপাশে তাকালাম। চিরে কোঠার ছোট্ট ঘর, যেখানে আমার নিত্যদিনের পৃথিবী, বইয়ের আলমারি, পুরনো কাঠের টেবিল আর এক কোণে এলোমেলো বিছানা, কোনো কিছুই অস্বাভাবিক নয়। অথচ আমার মনে হচ্ছিল প্রতিটা জিনিসই যেন অন্য কিছুর সাক্ষী। সকালবেলা অফিসে যাওয়ার সময় নানু টিফিন বাক্সটা এগিয়ে দিলেন। রাজু, কি হয়েছে তোর? চোখ কেমন শুকনো করে রেখেছিস কেন? তোর চোখে একরাশ স্নেহ আর দুশ্চিন্তা দেখছি। আমি জোর করে হাসার চেষ্টা করলাম। কিছু না নানু, রাতে ঘুমটা ভালো হয়নি তো, তাই আর কি। বাসের জানালার পাশে অফিসের দিকে যাচ্ছিলাম, কিন্তু মনটা পড়েছিল সে রাতে সেই জমাট বাঁধা কালো ছায়া। সে কি সত্যি আমার ঘরের ভেতর ঢুকতে চাইছিল? যদি ঢুকে থাকে তাহলে কি এখন আছে, নাকি অন্য কোথাও চলে গিয়েছে? আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অফিসে সেদিন কাজে মন বসাতে পারলাম না। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। সহকর্মীরা যখন মজা করছিল তখন আমি হাসতে পারলাম না। শুধু মনে হচ্ছিল আমার চারপাশটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। সন্ধ্যায় বাসায় ফিরেও সে একই ভয়। কনস্টেবল গেট খোলার সময় মনে হলো গেটের সিটকেনিটা যেন আমার হাতের তালুর ঘামে ভিজে গেছে। নিঃশব্দে সিঁড়ি দিয়ে 4 তলায় উঠেছি, আর আমার মনে হচ্ছে ছায়াটা যেন এখনই আমার সামনে দাঁড়িয়ে আছে। দরজার কাছে এসেও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। শেষমেশ সাহস করে দরজা খুললাম। ঘরটা অন্ধকার। লাইট চালানোর জন্য হাত বাড়াতেই অনুভব করলাম ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। মনে হলো যেন ফ্রিজের দরজাটা খুলে কেউ রেখেছে। লাইট জ্বালাতেই দেখলাম সবকিছু স্বাভাবিক, কিন্তু সেই ঠান্ডার অন্ধকার অনুভূতি আমার শরীরের ভেতরে
গেঁথে গেছে। রাত যত গভীর হতে লাগলো, ভয় যেন ততই বাড়তে লাগলো। সেদিন আর ছাদে গেলাম না, নিজের ঘরেই বসে রইলাম। ঘড়িতে রাত তখন 12টা। হঠাৎ করে সব ইলেকট্রনিক্স জিনিসপত্র বন্ধ হয়ে গেল। মোবাইল, ল্যাপটপ, সবকিছু যেন কোনো অজানা শক্তি সমস্ত বিদ্যুৎ প্রবাহকে বন্ধ করে দিয়েছে। ঘরটা আবারও অন্ধকার হয়ে গেল। আমি হাতছে মোবাইলটা খুঁজে বের করলে এবং স্ক্রিনে কোনো আলো নেই। আমি পুরোপুরি অন্ধকারে ডুবে গেলাম। হঠাৎ করে ঘরের একটা কোণে একটা মৃদু নড়াচড়ার শব্দ পেলাম। ফিসফিসানি নয়, নিঃশব্দ শব্দ নয়, যেন নরম বাতাসের কোনো ভারী জিনিস নড়ছে। আমার হৃৎপিণ্ডটা আমার বুকের ভেতরে ধরফর করতে শুরু করলো। আমি জানি এটা সেই ছায়াটা, সে আমার ঘরের ভেতরেই আছে। আমি উঠে বসার চেষ্টা করলাম, নিজের জায়গা থেকে সরে যেতে চেষ্টা করলাম। প্রথমে টেবিলের উপরে রাখা কলমদানিটা বন্ধ করে মেঝেতে পড়ে রইল। তারপর বইয়ের আলমারি থেকে একটা বই ধপ করে নিচে পড়ে গেল। প্রতিটা শব্দ যেন আমার কানের ভেতরে বাজছে। আমি বুঝতে পারছিলাম ছায়াটা আমার চারপাশ থেকে যেন ঘুরে বেড়াচ্ছে, সে হয়তো আমাকেই খুঁজছে। হঠাৎ করে আমার চোখের সামনে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন কেউ আমার বুকের উপরে এসে নিঃশ্বাস নিচ্ছে। আর তখন আমি অনুভব করলাম আমার পায়ের কাছে কিছু একটা দাঁড়িয়ে আছে। ওটা কোনো শরীর নয়, কোনো আকার নয়, শুধু একটা শীতল অনুভূতি। আমার দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল এই বুঝি আমি শেষ। কিন্তু যখন সে ছায়ামূর্তি ফিসফিসানি বন্ধ হয়ে গেল, কোনো শব্দ নেই, যেন বাতাসের মধ্যে অতি প্রাকৃত কোনো একটা স্বর। আর সেই শব্দে আমার নাম ধরে ডাকলো, রাজ। আমি চমকে উঠলাম, এই ছায়াটা কি আমাকে চেনে? আমার নাম ধরে ডাকলো সে। আমার দম বন্ধ হয়ে আসছে, সেই শীতল ফিসফিসানি কানে বাজছে, রাজ। আমি তখন স্থির হয়ে বসেছিলাম। আমার শরীরের ভেতরে সমস্ত ভয় যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। শুধু একটা প্রশ্ন মাথায় ঘুরছে, এটা আমাকে চিনে কিভাবে? আমি জানি এর কোনো শারীরিক উপস্থিতি নেই, কোনো মুখ নেই, তবুও আমার মনে হলো এটা আমার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ করে আমার স্মৃতিতে পুরনো একটা ব্যাপার ভেসে উঠলো। প্রায় 10 বছর আগেই বাড়িতে আগুন লেগেছিল। ইলেকট্রিক শর্ট সার্কিট লাগার কারণে আমার বাবা মা গুরুতর আহত হয়েছিলেন। তারা বেঁচে গেলেও আমার নানা নানির হৃদরোগের সমস্যা বেড়ে গিয়েছিল। সেদিন রাতও ছিল, আর আমার চিরকোঠার ঘরটা ধোয়ার ভেতরে ভয় গিয়েছিলাম। আমি নিচে নেমে যেতে পারিনি, এরকম দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু সেই সময় আমার এক বন্ধু, যার নাম আমি ভুলে গিয়েছিলাম, সে আমাকে বাঁচিয়েছিল। কিভাবে যেন সে ধোয়ার মধ্য থেকে আমাকে বের করে এনেছিল। আমার মনে পড়ল সেই বন্ধুটার নাম ছিল রফিক। সে আগুনে পুড়ে মারা গিয়েছিল। তার শরীরটা যেমন পুড়ে গিয়েছিল, সে তার কোনো আকৃতি ছিল না, শুধু একটাই কালো বিকৃত অবয়ব ছিল। আমার শরীরের সমস্ত শক্তি নিয়ে আমি জোরে চিৎকার করে বললাম, রফিক, তুই এখানে কেন? সাথে সাথে ঘরের ভেতরে সব অন্ধকার যেন শব্দ থেমে গেল। আমার মোবাইল, ল্যাপটপ সব জ্বলে উঠলো, আর ঘরের ঠান্ডা ভাবটাও বেরিয়ে গেল। আর আমি চারদিকে তাকালাম, কোনো ছায়া নেই, কোনো অস্বাভাবিকতা নেই, সব আমার স্বাভাবিক। হঠাৎ করে আমার চোখ পড়ল আমার পড়ার টেবিলের উপরে পুরনো সব ছবির রাখা, অনেক দিনের পুরনো। আমি খেয়ালই করিনি ছবিটা ছিল আমার আর রফিকের, আর তার হাসি মাখা মুখটা উজ্জ্বল ভাবে জ্বলছে। আমি দ্রুত টেবিলের কাছে গেলাম, ছবিটা হাতে তুলে নিলাম। ছবির পেছনে ছোট্ট করে লেখা, রাজ, তোর বিপদ হলে আমি সব সময় তোর পাশে থাকবো। আমার চোখ দিয়ে যেন পানি গড়িয়ে পড়লো। আমি বুঝতে পারছিলাম রফিক মারা যায়নি, সে আমার পাশেই ছিল। সে আমাকে বিপদ থেকে রক্ষা করেছে তার অস্তিত্ব দিয়ে। নানু ও নানি নিঃশ্বাসের শব্দে সে আমার দিকে দূরে দূরে গিয়েছে, কারণ সে জানতো তার উপস্থিতি তাদের জন্য বিপজ্জনক। আমি উঠে বারান্দায় গেলাম। বাইরে আসিয়ান সিটির বাড়ির মাঠ যাদের আলো ঝলমল করছে। আমি আকাশের দিকে তাকালাম। রফিক, তুই এখানে থাকিস, আমি তোর জন্য প্রার্থনা করি। তুই আমার বন্ধু, আমার রক্ষক। আমি এখন আর একা নই, আমি জানি কেউ একজন সব সময় আমার পাশে আছে। গল্পটা এখানেই শেষ। তবুর রহমান।
আমাদের গ্রামের বাড়িটা ছিল চাঁদপুর জেলায়। চাঁদপুর বললাম এই কারণেই যে একটা সময় যে জায়গায় আমাদের বসত ভিটা ছিল সেখানে এখন মেঘনা নদীর বসবাস। বাড়িঘর নদীতে চলে যাওয়ার পর বাবা আমাদের নিয়ে ঢাকায় চলে আসে। আমার পরিবারের আমি হলাম বড় মেয়ে, আর আমার নাম হচ্ছে স্বর্ণা। আমার ছোট বোনের নাম লতা, তার বয়স এখন 10 হতে চলেছে, আর এখন আমার মাত্র 19 বছর। তো যাই হোক, আমার বাবা ব্যাংকে ছোটখাটো একটা কর্মকর্তা, আর আমার মা আমাদের সাথে বাড়িতেই থাকে। একদিন বাবা অফিস থেকে ফিরে আমাদের সবাইকে ডেকে আমাদের উদ্দেশ্যে বললেন, আজকে আমি অনেক খুশি জানিস। আমরা সবাই বাবার কাছে জিজ্ঞেস করতে চাইলাম, কেন বাবা, তুমি আজকে এত খুশি কেন, আমরা কি জানতে পারি? তখন বাবা আমাদেরকে বললেন, অনেক কষ্ট করে কিছু টাকা জমেছি বুঝলি, আর ভালো একটা জমি পেয়েছি কম টাকার ভেতরে। আমরা আগামীকাল সেই জমিটা দেখতে যাব, আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে জমিটা কিনে ফেলবো আর তারপর সেখানে আমাদের বাড়িতে উঠাবো ইনশাআল্লাহ। কতদিন এই ভাড়া বাড়িতে থাকবো বলো? আমার মা বাবার কাছে জানতে চাইলেন, কিন্তু সেই জমিটা কোথায় তা তো জানালে না এখনো। তখন বাবা বলল, সেই জমিটা ঢাকা কেরানীগঞ্জে আমার অফিসের খুব কাছাকাছি। আরে খুব কম টাকা পড়েছে ওই জমিটা, বুঝলে? তোমরা সবাই রেডি হয়ে নাও, আমরা আগামীকাল যাবো ওই জমিটা দেখতে। পরের দিন আমরা সবাই মিলে সেই বাবার সাথে রওনা দিয়ে দিই সেই কেরানীগঞ্জে এসে জমি দেখার জন্য। এখানে সে দেখি জমিটা ঠিকঠাক আছে, কোনো ঘর বাড়ি নেই, যাও আছে সেটা অনেক দূরে কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে। জমিটা খুব কম দামে আমরা কিনে ফেলি। তারপর সেখানে শুরু হয় পাইলংয়ের কাজ। আমি অনেক খুশি ছিলাম, কারণ এখান থেকে আমাদের কলেজটা অনেক কাছে। তাছাড়া এতদিন পর আমাদের নিজেদের বাড়ি হচ্ছে, এইভাবে অনেক এক্সাইটেড ছিলাম। কি আপনাদের মনে হয় রাগ হচ্ছে, তাই না? কারণ ভূত পিশাচের গল্প বাদ দিয়ে কেন জীবন নিয়ে গল্প লেখা শুরু করে দিয়েছি। দয়া করে রাগ করবেন না, আমি আপনাদের বিস্তারিতভাবে বোঝানোর জন্য একটু খোলাসাভাবে বর্ণনা দিচ্ছি। যাই হোক, বল ঘটনায় আসি। একদিন আমি কলেজ থেকে ফেরার পথে ভাবলাম, যাওয়ার সময় আমাদের সেই জায়গাটা দেখে যাব। সেখানে বাড়ির কাজ কতটা দূর এগোলো সেটা দেখতে আমি হাঁটতে হাঁটতে আমাদের সেই জায়গাটার কাছাকাছি চলে আসি। এসে দেখি মিস্ত্রি ভাইরা বাড়ির কাজ করা শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ সেখানে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ সাইড থেকে একটা কাউন্টার থেকে আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি শফিকুল সাহেবের মেয়ে না? তখন আমি বললাম, জি চাচা, আমি তার মেয়ে। তাহলে আমাদের বাড়ির কাজটা আপনারা করছেন? তখন কাউন্টারে বসে থাকা সে চাচা আমাকে বলল, আপনি একটু দাঁড়ান এখানে, আমার আপনাকে কিছু দেওয়ার আছে বুঝলেন, একটু দাঁড়ান। এই বলে সে আবারও সে সাইডে চলে যায়। 2 মিনিট পর আমি দেখি তার হাতে করে একটা বাক্স নিয়ে এসেছে আমার কাছে। সে বাক্সটা দেখতে খুবই অদ্ভুত লাগলো। বাক্সটির চারপাশে কিছু আরবি হরফে লেখা। বাক্সটার মুখটা ছোট্ট একটা তালা দিয়ে লাগানো। কাউন্টার চাচা আমার কাছে এসে বললেন, এই বাক্স পাইলিং করার সময় আমরা খুঁজে পেয়েছি। দেখুন না মা, আমি খুব সৎ একজন ব্যক্তি। আমার জায়গা যদি অন্য কেউ হতো তাহলে এই বাক্সটা তালা খুলে দেখার চেষ্টাও করতো, তো আমি কিন্তু সেটা করিনি। হ্যাঁ, এটা এখন তো আপনাদের জিনিস, তাই আমি আপনাদের কাছে ফিরিয়ে দিলাম। আমি চাচার কাছ থেকে সেই বাক্সটা হাতে নিয়ে বলি, ঠিক আছে চাচা, আমি এটা বাবাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি সেখান থেকে আবারও বাড়ির দিকে চলে আসি। বাড়িতে আসার পর আমি সেই বাক্সটা নিয়ে আমার ঘরে চলে আসি। বাক্সটা আমার বিছানায় একটা পাশে রেখে দিই। ভাবি বাবা অফিস থেকে এলে তাকে দিয়ে দিব, কিন্তু পরে আর এই বিষয়টা আমার মাথায় ছিল না। আমার ঘরে আমি একাই ঘুমাতাম। আমার ছোট বোন বাবা মার সাথে ঘুমাতো। আমি যখন রাতের বেলায় পড়ার টেবিলে বসে পড়তাম তখন আমি একটা কান্নার শব্দ শুনতে পাই। শব্দটা খুব অল্প অল্প করে আমার কানে আসছিল। আমি তখন পড়া থামিয়ে দিয়ে ভালো করে শোনার চেষ্টা করি আসলে শব্দটা কোথা থেকে আসছে। যখন আমি পড়া বন্ধ করে দিই তখন আমি আর কোনো শব্দ শুনতে পাই না। তখন আমি ধরেই নেই এটা আমার মনের ভুল। তারপর পড়া শেষ করে আমি বিছানায় শুয়ে পড়ি। মাঝরাতে আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখতে পাই অনেক বড় একটা বাক্স। সে বাক্সের ভেতরে একটা ছেলেটিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সে ছেলেটি শিকড়ের সাথে বাঁধাই করা, শরীরের বিভিন্ন জায়গার রক্ত। সে ছেলেটার মুখটা অনেকটা মায়াবী ছিল। সে ছেলেটি কান্না করতে করতে আমাকে উদ্দেশ্য করে বলল, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, আমাকে শুধু শুধু বন্দি করে রাখা হয়েছে।
90 বছর ধরে এই বাক্সের মধ্যে বন্দি অবস্থায় আছি। কেন আমাকে বন্দি করা হয়েছে জানেন? একজন খারাপ কবিরাজ আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছিল। তবে আমি একজন ইমানদার জিন। তাহলে আপনারাই বলেন, আমি কি মানুষের জাদু কালো জাদুর মাধ্যমে ক্ষতি করতে পারি? যখন সেই কবিরাজের আদেশ অমান্য করি, তখন সে শক্তি ব্যবহার করে আমাকে বাক্সে বন্দি করে দেয়। সেদিনের পর থেকে আমি বন্দি। তখন আমাকে মুক্ত করেন। বিশ্বাস করেন, আমার কোনো ভুল ছিল না। আমাকে একজন নিরপরাধ জিন ভাবতে পারেন। এই বলে লোকটি কান্নাকাটি করলো। সেই কান্না আমার চোখে পানি চলে আসে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় মায়ের ডাকে। মা আমাকে ডাকলো, স্বর্ণা, এই স্বর্ণা। চোখ করে দেখি সকাল হয়ে গেছে। আমি ঘুম থেকে ওঠার পর মা আমাকে বলল, কি তুই কান্না করছিস কেন? তোর চোখ তো রীতিমতো বেয়ে টলমল করছে রে। আমি আমার চোখে হাত দিয়ে দেখি আসলে চোখ দিয়ে পানি পড়ছে। তখন মাকে বলি, ও কিছু না মা, ঘুমের মাঝে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি তো, তাই আর কি। সকালে আমি নাস্তা করে কলেজে চলে যাই। কলেজে আসার পর আজকে আমি দেখছি যে আমার সমস্ত বান্ধবী আছে, কিন্তু শায়না কলেজে আসেনি। আমি আমার অন্যান্য বান্ধবীর কাছে শায়নার বিষয়ে জানতে চাই যে শায়না কেন আজ আসেনি। তখন আমার এক বান্ধবী বোনকে বলল, তুই কি জানিস না ওর প্রতি কালো জাদু করা হয়েছে? কেউ একজন তাকে ভয়ঙ্কর ভাবে কালো জাদু করেছে। সে অনেক অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় আর বাঁচাতে পারবে না রে। এতদিন তার মা বাবা ধরতেই পারেনি যে ওর উপর কালো জাদু করা হয়েছে। আর আজকে যখন জানতে পেরেছে, তখন তাদের হাতে আর কিছুই করার ছিল না, জানিস। কথাটা শুনে আমার কান্না চলে এলো। আমি বুঝতে পারিনি যে শায়না এতটা দিন ধরে অসুস্থ ছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে শায়না দিনে দিনে অনেক শুকিয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম বোধহয় সে সঠিকভাবে ঘুমাচ্ছে না, খাওয়া দাওয়া করছে না, এই কারণে এমনটা হচ্ছে। কিন্তু তারপর যে কালো জাদুটা পড়েছে এটা আমি ধরতেই পারিনি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি আজকে কলেজ ছুটি হওয়ার পর বাড়ি ফেরার সময় শায়নাদের বাড়িতে ঘুরতে যাব। সেদিন কলেজে ছুটি হওয়ার পর আমি শায়নার সাথে দেখা করতে চাই। আমি গিয়ে দেখি শায়না বিছানার উপরে শুয়ে আছে, আর তার মা বাবা তার পাশে বসে কান্না করছে। আমি শায়নার পাশে গিয়ে বসি। আমাকে দেখে শায়না তার মা বাবাকে বলে উঠলো, তোমরা একটু বাইরে যাও, আমাকে সাথে করে নিয়ে কিছু কথা বলতে চাই মা। শায়নার কথা শুনে তার মা বাবা তার বাইরে চলে যায়। তখন শায়না আমাকে বলল, দোস্ত ঘরের দরজাটা লাগিয়ে দে। আমি ঘরের দরজাটা লাগিয়ে আবারও শায়নার কাছে গিয়ে বসি। তারপর শায়নাকে বলি, এসব কিছু কি হলো রে? তুই তো আমাকে কিছু বললি না। তখন শায়না আমাকে বলল, আমি জানি আমার উপর কালো জাদুটা কে করেছে। তোর আসিফের কথা মনে আছে, যে আমাকে কলেজের সবার সামনে প্রপোজ করেছিল? কিন্তু আমি রাজি হইনি। সে আমার সাথে অনেক জোর জবরদস্তি করতে শুরু করে। তা আমি রাগিয়ে মাথায় তাকে চড় মারলাম। তোর কথা মনে আছে তো না সেই কথা? তখন আমি বললাম, কিন্তু শায়না, আমি যতটুকু জানি আসিফ তো এখন বাংলাদেশে থাকে না, সে তো তার মামার কাছে লন্ডনে চলে গেছে, তাই না? তখন শায়না আমাকে উদ্দেশ্য করে বলল, আমি জানি আসিফ এখন বাংলাদেশে নেই, কিন্তু সে দূরে বসে আমার সাথে এগুলো করছে। সে আমার উপরে 5টি খারাপ জিন চালান করেছে। আর হ্যাঁ জানিস আমার সাথে কি হচ্ছে? প্রতি রাতে 5টা করে জিন আমার সাথে খারাপ কাজ করে। আর আমি আমার মা বাবাকে কিছুই বলতে পারি না। তার কথা শুনে আমি শায়নাকে বললাম, আচ্ছা তুই প্রথম থেকে সবকিছু করে বলতো, তোর সাথে এসব কি করে হলো বলতো? তখন শায়না আমাকে বলতে শুরু করলো। আমি শায়নার ভাষায় বলছি, আজকে বাংলাদেশে চলে যাওয়ার পর 6 মাস উঠে যায়। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার শরীরের উপর ঠান্ডা লাগতে শুরু করলো। তাই আমি আমার পায়ের কাছে কম্বলটা নিয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমি বুঝতে পারি কি আমার শরীরে যেন স্পর্শ করছে। আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি বুঝতে পারি আমার শরীরে কোনো পোশাক নেই, শুধু কম্বলটাই আছে আমার শরীরে। ঠিক তখন আমি বুঝতে পারি আমার কম্বলের নিচে কেউ একজন আছে, যার ঠান্ডা হাত দুটো আমার শরীরকে স্পর্শ করছে। আমি ভয় ভয় কম্বলের দিকে তাকাই, আর আমি যা দেখি একজন পুরুষ মানুষ আমার পাশে। আমি দেখতে পাই তার চোখটা নীল রঙের, আর তার সাথে বিশাল বড় বড় নখ, আর তার জিহ্বাটা যেন ঝুলে পড়েছে, আর সেই জিহ্বা দিয়ে আমার শরীর চেটে চেটে দিচ্ছে। এটা দেখার পর আমি জোরে চিৎকার দিতে যাব, তার আগে ভয়ঙ্কর দেখতে লোকটা আমার মুখ তার দিয়ে রীতিমতো চেপে ধরে। তারপর আমার শরীরের উপর দিয়ে কম্বলটা উঠিয়ে ফেলে। আমি দেখে রীতিমতো ভয় পেয়ে যাই এবং লক্ষ্য করে সেই লোকটা উলঙ্গ। তখন সে ভয়ঙ্কর দেখতে লোকটা আমাকে বলে, আমি একজন জিন, আমার নাম অথমকাল, আমাকে তোর উপর চালান করা হয়েছে।
আর হ্যাঁ, শুধু আমি না, আমার সাথে আরো 4 জন গোলাম আমার সাথে আছে। ওইদিকে তাকিয়ে দেখ। তখন আমি আমার ঘরের আশেপাশে তাকিয়ে দেখি সেখানে আরো 4 জন লোক দাঁড়িয়ে আছে। তারা 4 জন একই রকম দেখতে, তাদের চোখগুলো নীল রঙের, হাতে লম্বা নখ। সব থেকে জঘন্য বিষয়টা হলো তারাও পুরোপুরি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। সেদিন সে আমাকে উদ্দেশ্য করে বলল, আমাদেরকে আসিফ পাঠিয়েছে, সে 50টি কালো মহিষের মাধ্যমে তোর উপর আমাদের চালান করা হয়েছে। হ্যাঁ, ও হ্যাঁ, তুমি তো জানো আমরা প্রতি রাতে তোকে ধর্ষণ করি। আমরা এখানে বসে তোর সাথে যা যা করবো সেগুলো ও বসে বসে সেদিকে দেখতে পারবে কান জাদুর মাধ্যমে। এই কথা বলার পর তারা একে একে করে আমাকে ধর্ষণ করা শুরু করে। তারা 5 জনই আমার সাথে একেবারেই যেন সহবাসে লিপ্ত হয় এবং সব কাজ শেষ করার পর আমাকে বলল, আজকে থেকে তোর জীবন আমরা নরক বানিয়ে দেব, তুই শুধু দেখতেই থাকবি, কিন্তু আমাদের কিছুই করতে পারবি না। প্রতি রাতে তোর সাথে আমরা এসব করবো। তুই যদি তোর মা বাবাকে সব বলিস তাহলে তোর বাবা মাকে আমরা হত্যা করবো, কথাটা মনে রাখিস। সেদিনের পর থেকে এইভাবেই চলছে। আমি বাবা মাকে কিছুই বলতে পারছিলাম না। যদি বলতাম তাহলে সে অথমকাল আর তার সাথে 4 জন জিন মিলে আমার বাবা মাকে হত্যাই করে ফেলতো। জানিস, মাঝে মাঝে তারা আসিফের রূপ ধারণ করে আসে, তারপরে আমার সাথে অনেক খারাপ কাজ করে রে। আমি কিছুই করতে পারি না, মেনে নিতে বাধ্য হয়ে অনেকবার আত্মহত্যা করতে চেয়েছি, কিন্তু তারা আমাকে মরতেও দেয় না। দিনে দিনে আমি নিতে পারছিলাম না। একটা সময় অনেক দুর্বল হয়ে পড়ি। বাবা মাও আমাকে নিয়ে সন্দেহ করতে শুরু করে। একটা পর্যায়ে আমাকে বাবা জোর করে একজন হুজুরকে দেখায়। তখন হুজুর বলল, আরে এর উপর তো কালো জাদু করা হয়েছে। আচ্ছা, ব্যাপারটা আমি দেখছি, ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, দেখি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা, আপনারা এখন আসুন, দেখি আমি আগামীকাল আপনাদের বাড়িতে আসবো, কেমন? ইনশাআল্লাহ। এসব বলার পর আমরা বাড়ি থেকে চলে আসি। আর কিন্তু সেই হুজুর আমাদের বাড়িতে আর আসেনি। বাবা যখন সেই হুজুরের কাছে আবারও যায়, তখন সে হুজুর বলে, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না, দুঃখিত। আপনারা দয়া করে আমার কাছে আর কখনো আসবেন না। সেদিন রাতে মা আমার কাছে ঘুমিয়েছিল। মাকে জড়িয়ে ধরে অনেকদিন পর একটা নির্ভয় ঘুম দিয়েছিলাম, কিন্তু মাঝ রাতে আমার যখন ঘুম ভেঙে গেল, আমি মাকে জড়িয়ে ধরে আছি। তখন সে ভয়ঙ্কর আতঙ্কান। আমি রীতিমতো ঘুম থেকে উঠে যাওয়াতে সে আমার দিকে হাসি দিয়ে বলে উঠল, তোমার মাকে আমরা তোমার বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। তোমার বাবা যাই করুক না কেন, এখন তোমার সাথে আমরা খেলবো। এটা বলে তারা আবারও আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর বাবা অনেক বড় বড় হুজুর, কবিরাজ, আলেম এদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু যারাই আমাদের বাড়িতে আসে দেখতে পায়, তারা নিজ দায়িত্বে কাজটি মানা করে দেয়, বলে তারা পারবে না এই কালো জাদুটা বিনষ্ট করতে। সবকিছু মাঝে আমি কলেজে যাওয়া থামাইনি দোস্ত, কিন্তু তোদের কাউকে আমি বুঝতে দিইনি প্রতি রাতে আমার সাথে কি অমানবিক নির্যাতন চলছে। এসব কথা বলছিল শায়লা। আমার খুব কান্না হচ্ছিল। ওর কান্না দেখে আমার খুব কান্না চলে আসে। কি বলে ওকে সান্ত্বনা দিব আমি বুঝতে পারছিলাম না। আমি কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে আসি। বাড়িতে আসার পর আমি আমার ঘরে বসে কান্না করছিলাম শায়লার জন্য। এত বেশি খারাপ লাগছিল যে আল্লাহ পাক যেন মেয়েটাকে এত কেন কষ্ট দিচ্ছে। রাতে আমি ঘুমিয়েছিলাম। সেদিন রাতেও আমি একই ধরনের স্বপ্ন দেখি। একটা বাক্স, আর বাক্সর ঠিক মাঝখানে একটা সুদর্শন পুরুষ বন্দী অবস্থায় পড়ে আছে। এবার সেই পুরুষটি আমাকে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারবো, তুমি শুধু আমাকে মুক্ত করো, তাহলে তোমার বন্ধুর সাথে আমি সুস্থ করে দেবো। সে অধম কাল, তার সাথে জিন আমি মেরে ফেলবো। তুমি শুধু আমাকে মুক্ত করে দাও। দেখো, আমি কোনো খারাপ জিন না, আমি একটা ভালো জিন। আমি তোমার ঘরের বাক্সের মধ্যেই বন্দি আছি, আর তোমার সাথে কথা বলার জন্য আমি তোমার স্বপ্নে আসি। আমাকে দয়া করে মুক্ত করে দাও। আমি কথা দিচ্ছি তোমার বান্ধবীকে আমি সাহায্য করবো। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত এখন 3টা বাজে। ঠিক তখনই আমার ঘরের টেবিলে রাখা সে অদ্ভুত বাক্সটা হঠাৎ করে নড়ে উঠলো, যেটা দেখে আমার স্বপ্নের কথা মনে পড়ে যায়। ভয় ভয় সে বাক্সটার কাছে যায়। ভাবছিলাম আসলে কি বাক্সের ভেতরে কোনো জিনকে বন্দি করে রেখেছে কেউ। এই বাক্সটা টানা ভেঙে দেখি, আরে একবার খুলে দেখি না কি হয়।
আমি আমার ঘরে থাকা ছোট হাতুড়িটা দিয়ে সেই বাক্সে লাগানো ছোট্ট তালাটা ভেঙে দিই। তারপর সেই বাক্সটা খুলে ফেলি। বাক্সটা খোলার সাথে সাথে আমার ঘরটা সাদা ধোঁয়া দিয়ে যেন ভরে যায়। আমি তো অনেক বেশি ভয় পেয়ে যাই। আমি অনেক বড় বড় খুলে ফেললাম। এই বাক্সটা খুলে আমি ভয় ভয় আমার খাটের উপরে উঠে পড়ি। তখনই আমি দেখি আস্তে আস্তে আমার ঘরের সাদা ধোঁয়াগুলো আস্তে আস্তে আমার জানালা দিয়ে বের হয়ে যায়। আর ধোঁয়া কেটে যাওয়ার পর আমি দেখতে পাই আমার ঘরের দরজার কাছে সেই পুরুষটি দাঁড়িয়ে আছে, যাকে আমি স্বপ্নের মাঝে দেখেছিলাম। শিকল বাঁধা অবস্থায় আমি দেখছি সেই সাদা পাঞ্জাবি পরা স্বপ্নের মতো তার শরীরে অনেক জায়গায় রক্ত বের হচ্ছে। সে যেন কোনোভাবেই টানাতে পারছিল না। সে হঠাৎ আমাকে বলল, আমার নাম মুসা, আমাকে ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি একজন ভালো জিন। আপনি যখন ঘরে আসলেন তখন আমি বাক্সের ভেতর থেকে আমার শক্তির মাধ্যমে জানতে পেরেছি আপনার বান্ধবীর অসুস্থতার কথা। দেখুন, আমি আপনাকে সাহায্য করতে চাই, কারণ সে মেয়েটির সাথে যা ঘটেছে একমাত্র সে কষ্ট সে মেয়েটি বুঝতে পারে। দেখুন স্বর্ণা, আমি আপনাকে যা যা শিখিয়ে দিচ্ছি আপনি তা করেন। আপনি একটা কাগজ আর একটা কলম আমার কাছে এনে দিতে পারেন। আমি তখন তার কাছে একটা সাদা কাগজ আর একটা কলম এগিয়ে দিই। আমি দেখছিলাম জিন মুসা ঠিকভাবে দাঁড়াতে পারছিল না, কারণ সে অনেক দিন যাবৎ সেই বাক্সের ভেতরে বন্দি ছিল। আমি তাকে ধরে আমার খাটে নিয়ে বসিয়ে দিই। আমি দেখি সে ওই কাগজের ভেতরে কিছু একটা কোরআনের আয়াত লিখে দিল বাংলাতে। আর মুসা আমাকে বলল, আপনি আগামীকাল আবারও আপনার বান্ধবীর কাছে যাবেন আর তার ঘরে প্রবেশ করে এই আয়াতটা পড়বেন, ঠিক আছে? ঘরের চার কোনায় চারবার ফু দিবেন। তারপর এই কাগজটা লেখা একটা ভাঁজ করে এই তাবিজের ভেতর ঢুকিয়ে তারপর গলায় বেঁধে দেবেন। এই কাজ করার পর সে 5টি জিন আর আসতে পারবে না। তবে তাকে পুরোপুরি সুস্থ করতে হলে সে কালো জাদুটা বিনষ্ট করতে হবে। তারপর আমি মুসাকে বললাম, কিন্তু যে ব্যক্তিটা কালো জাদু করেছে মানে আসিফ, সে তো বাংলাদেশে নেই, সে তো লন্ডনে বসে বসে এই কালো জাদু করছে। আমরা কি করে এই কালো জাদু বিনষ্ট করব? আমরা তো জানিও না। তখন মুসা আমাকে বলল, আপনি কেন বুঝতে পারছেন না সে জিনগুলো যা বলেছে কোনটাই সত্যি নয়, কারণ তাদেরকে কেউ পাঠায়নি। এই কালো জাদুর সাথে আসিফের কোনো সংযোগ নেই। আসলে সে 5 জন জিনের ভেতরে একজন হলো অথমকান, সেই হচ্ছে বাকি 4 জনের সন্তান। অথমকাল সে জিন অনেক আগের, এবং একটা জিন সে কালো জাদু করতে পারদর্শী। সে নিজেই মেয়েটির উপরে কালো জাদু করেছে যেন সে মেয়েটির সাথে সহবাস করতে পারে। সে মেয়েটি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আসলে তারা হচ্ছে খারাপ প্রকৃতির জিন। তাদের উদ্দেশ্যগুলো অনেক বেশি খারাপ থাকে। সে কালো জাদুর বস্তুগুলো সে অথমকাল একটা গাছের নিচে লুকিয়ে রেখেছে। সেগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে। আর সেই জিনিসগুলো উদ্ধার করতে পারলে আপনার বান্ধবীকে মুক্ত করতে পারবো এই কালো জাদুর হাত থেকে। তখন আমি বললাম, আপনি আমার সাথে গেলে হতো না? তখন সে জিন বসে আমাকে বলল, আমিও একটা জিন গোত্রের প্রধান, আমাদের সাথীদের আমাদের দেখা করতে হবে। আমি একা তাদেরকে আটকাতে পারবো না। তাছাড়া আমি এখন অনেক বেশি দুর্বল। আমি আগামীকাল রাতে আপনার সাথে আবারও দেখা করব। তারপর আপনাকে বলবো কি কি করতে হবে। আপাতত আপনাকে যা শিখিয়ে দিচ্ছি তাই করুন। হ্যাঁ, এই কাজ করার পর সে 5 জন জিন আপনার উপরে কিন্তু নজর করবে। তারা প্রতিনিয়ত আপনার ক্ষতি করতে চাইবে। আপনি সবসময় আপনার শরীরটা বন্ধ করে রাখবেন। আর হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ স্বর্ণা, আপনি আমাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে দিয়েছেন। জিন মুসা চলে যাওয়ার জন্য বিছানা থেকে উঠে দাঁড়ালো, কিন্তু ঠিক তখনই সে মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। আমি তাকে অনেক কষ্ট করে ধরে আবারও বিছানায় শুয়ে দিই। আমি দেখি তার জ্ঞান হারিয়ে ফেলেছে। সে আসলে এতটাই দুর্বল ছিল, সঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। একটানা 90 বছর একটা বাক্সের ভিতরে বন্দি ছিল। তা যাই হোক, আমি আমার ঘর থেকে কিছু স্যাভলন আর কিছু ব্যান্ডেজ কাপড় এনে পুরো শরীরের স্থানগুলো ক্ষতগুলো মুছে দিই। আমি এক নজরে তার দিকে তাকিয়েছিলাম। জিন বসা দেখতে কতটা সুন্দর দেখে মনে হচ্ছে তার সারা রাত তাকিয়ে থাকি। আমি তার শরীরটা মুছে দিই। তারপর আমার বাবার ঘর থেকে লুকিয়ে লুকিয়ে তার যে একটা পাঞ্জাবি নিয়ে আসি, সেটা আমি তাকে পরিয়ে দিই। সারা রাত আমি তার সেবা করি। ভোর হওয়ার আগে তার জ্ঞান ফিরে আসে। তখন সে আমাকে বলে উঠলো, আমার শরীরের পোশাক কি পাল্টিয়েছে? তখন আমি বললাম, আমি পাল্টিয়েছি।
আপনি তো জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, এখন আপনার কেমন লাগছে সেটা বলেন। মোস্তাজিন তখন বলল, এখন আমার অনেক ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ স্বর্ণা, আপনি অনেক ভালো মনের মানুষ। জানেন, আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমাকে মুক্ত করতো না, মুক্ত করা তো দূরে থাক, আমাকে বিশ্বাসই করতো না। আমি একজন ভালো জিন। সে ভয় পেয়ে বাক্সটা হয়তো বা আগুনেই পড়ে ফেলতো, না হলে পানিতে ফেলে দিত, কিন্তু আপনি এমনটা করেননি। আপনি আমাকে বিশ্বাস করেছেন, আমাকে মুক্ত করেছেন। তবে এবার আমাকে ফিরতে হবে। আমি আগামীকাল রাতে আপনার কাছে আসব, কিন্তু আজকে রাতে আপনি একটু সাবধানে থাকবেন, কারণ আপনার বান্ধবী সাহায্য করতে চাইছেন। অতকাল কিন্তু আপনার উপর নজর রাখবে। যেমনটা বলছে, আপনি সবসময় নিজের শরীরটা বন্ধ করে রাখবেন। এটা বলে জিন মুসা বিদায় নিয়ে চলে গেল। জিন মুসার কথা মতো পরের দিন আমি আমার বান্ধবী শায়নার বাড়িতে চলে যাই। আমাকে দেখে শায়নার মা আমাকে বলল, কি রে মা, তুই আবারও আজকে কি মনে করে এলি? আমি কিছু না বলে শায়নার ঘরে চলে যাই এবং তারপর সেই কাগজে লেখা আয়াতগুলো ঘরের চার কোনায় চারবার উচ্চারণ করে ফু দিই। এসব দেখে শায়নার মামা আমার কাছে এসে আমাকে বলল, কি হয়েছে কিছু তো বলো, কি বলছো তুমি, এগুলো বলো তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কি হয়েছে তোমার, সত্যি করে বলো মেয়ে। তখন আমি বলে উঠলাম, আঙ্কেল, আমি আমার বান্ধবীকে সুস্থ করার জন্য এসব করছি। তখন শায়নার বাবা মা আমাকে বলল, এত বড় বড় কবিরাজ হুজুর, তারা কিছু করতে পারো না, তুমি কি করবে মা? আমি তখন আঙ্কেল এবং আন্টিকে মুস্তাজিনের সমস্ত ঘটনা খুলে বলি। একটা পর্যায়ে আমি আঙ্কেলকে বলি, আঙ্কেল, এখনই বাজার থেকে একটা খালি তাবিজ আর একটা কালো সুতা আর একটা মোম কিনে নিয়ে আসুন। আন্টি তখন আমার হাত ধরে বলল, তুই পারবি মা আমার মেয়েটাকে সুস্থ করতে? তখন আমি বললাম, ইনশাআল্লাহ। তখন আঙ্কেল সাথে সাথে বাজারে চলে যায় সেগুলো কিনে আনার জন্য। শায়না ঘুম থেকে উঠে জেগে উঠে আর আমাকে বলে, কি তুই কখন এলি? আমি তখন আমার বান্ধবীর কাছে গিয়ে বসি আর বলি, তুই চিন্তা করিস না, তোকে আমি সুস্থ করবো। শায়না তখন আমাকে বলল, তুই কি করবি? তুই কোনো কবিরাজ নাকি? আমি তখন বললাম, আরে না, আমি কোনো কবিরাজ না, কিন্তু আমি জানি তোর উপরে কালো জাদুটা কে করেছে। শায়না তখন বলল, সেটা আমিও জানি, আসিফ আমার উপর কালো জাদুটা করেছে। তখন আমি বললাম, আরে না বন্ধু, আসিফ এই বিষয়ে কিছুই জানে না। তোর উপর কালো জাদুটা করেছে অথমকাল সেই জিনটা, যে কিনা তোর সাথে প্রথমবার মতো সংবাস করেছিল। আসলে সে একটা খারাপ জিন, তোর আগে অনেক মেয়ের উপরে তারা নজর রেখেছে। তুই চিন্তা করিস না, আমি একটা ভালো জিনিস দেখা পেয়েছি। তখন শায়না বলে উঠলো, তুই জিনের সাথে দেখা করেছিস, কিন্তু কিভাবে? আমি তখন শায়নাকে সমস্ত ঘটনা করে বলি। মুস্তাজিন 90 বছর ধরে সে বাক্সে বন্দী ছিল, আমি তাকে মুক্ত করেছি। সে আমাকে কথা দিয়েছে তোর কালো জাদু কাটানোর জন্য সে আমাকে সর্ব রকমের সাহায্য করবে। এসব কথা বলতে বলতে একটা পর্যায়ে আঙ্কেল বাজার থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে ঘরে প্রবেশ করলো। আমি তার হাত থেকে সে তাবিজটা নিয়ে আমার হাতে থাকা সে কাগজটা ভাঁজ করে সে তাবিজের ভেতরে ঢুকিয়ে দিই। তারপর সে মোমটা দিয়ে সে তাবিজের বাইরের অংশটা পুরোপুরি লাগিয়ে দিই। এরপর কালো সুতা দিয়ে সে তাবিজটা বেঁধে আমি আমার বান্ধবী শায়লার গলায় পরিয়ে দিই। একটা পর্যায়ে শায়লার বান্ধবীকে বলে উঠলাম, তোর কিছু হবে না, তুই এটা গলা থেকে খুলবি না। তাবিজটা যতক্ষণ তোর গলায় থাকবে ততক্ষণ অধমকাল তোর কিছুই করতে পারবে না। আর হ্যাঁ, এখনকার মতো আমি আমার বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু চিন্তা করিস না, খুব দ্রুত সে কালো জাদুটা আমি নষ্ট করে দিব। এসব বলে আমি আমার বান্ধবী শায়না থেকে বিদায় নিয়ে যাই। আমি আমার বাড়িতে চলে আসি, কিন্তু মুস্তাজিন আমাকে বলেছিল যে আমার বাড়িতে আসার পর আমার শরীরটা সবসময় জন্য বন্ধ করে রাখি। সেটা আমার পুরোপুরি ভুলে যায়। বাড়িতে আসার পর আমার মার সাথে রান্নাঘরে চলে যাই রান্না করার জন্য। সারাদিন কাজ করার পর রাতে আমি আমার ঘরে চলে আসি। এত ক্লান্ত ছিলাম যে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে মাঝ সাথে আমার ঘরটা রীতিমতো ঠান্ডা হয়ে যায়। আমার খুব ঠান্ডা লাগছিল। আমি আমার পায়ের কাছ থেকে রীতিমতো কম্বলটা নিয়ে ঘুমিয়ে পড়ি আবারও। তবে তার বেশি কিছুক্ষণ পর আমি অনুভব করি যে আমার কম্বলের নিচে কেউ একজন আছে। এক লাফে উঠে বসি আর কম্বলটা আমার শরীর থেকে উঠিয়ে ফেলি। একটা পর্যায়ে আমি দেখতে পাই আমার বিছানায় একটা কুচকুচি কালো কিছু শুয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে হাসছে, তার চোখের রং নীল। সে পুরুষটা আমার ভয়ঙ্কর লাগছে। আমাকে দেখে আরো বিভৎস হয়ে গেল আর বলল, ভয় পাচ্ছ কেন? তুমি কি চাও? ওহো, তুমি তো চাও আমরা যেন তোমার বান্ধবের কাছে না যাই। ঠিক আছে, আজকে থেকে তোমার বান্ধবের কাছে যাবো না, কিন্তু প্রতি রাতে তোমার কাছে আসবো।
তাছাড়া একটা ফুলের মধ্যে প্রতি রাতে ভালো লাগে না। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ফুলটা খুব সুন্দর হবে, তাই না? আমি ভয় রীতিমতো কাঁপছিলাম। তখন সে অধমকাল জিন আমার উপর উঠলো। ভয় পাচ্ছ কেন? আমি একা না, দেখো 4 জন আছে, সবাই এক এক করে তোমার কাছে আসবো। তখন আমি দেখতে পাই আমার দরজার সামনে আরো 4 জন লোক দাঁড়ানো। তারাও দেখতে একই রকম ছিল। তাদের দেখতে কালো কুচকুচে, চোখগুলো যেন নীল রঙের। হঠাৎ করে অথমকাল আমাকে বলে উঠলো, এত সময় নষ্ট করলে হবে নাকি? সময় নষ্ট করলেও এখন আমার একাই রাত থাকতে হবে, তাহলে আমার সাথে বাকি জনরা কখন তোমার কাছে আসবে? হ্যাঁ, এটা বলে তারা ঝাঁপিয়ে পড়ে। আমার দুটো হাত দিয়ে আমি বিছানা চেপে ধরি, আর তার জিভ দিয়ে আমার শরীরটা চাপতে শুরু করে কুকুরের মতো। তখন কেউ একজন একটা ধাক্কা দিয়ে আমার উপর থেকে দূরে ফেলে দেয়। আমি তখন দেখতে পাই আমার সামনে দাঁড়িয়ে আছে জিনবোসা। অথমকাল তখন জিনবোসাকে বলে উঠলো, দেখ, তোর সাথে আমার কোনো ঝগড়া নেই, তাই বলছি এখান থেকে চলে যা, না গলাস না। তখন মোসাজিন বলে উঠলো, কসমে জানের মালিক, যদি আরেক পায়ে নিয়ে আসিস তাহলে তোর মৃত্যুর জন্য তুই নিজে দায় থাকবি। তো জিফরি ভাই, কেমন লাগলো আজকের গল্পটা? এই গল্পের দ্বিতীয় পর্ব খুব দ্রুতই নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আজকে আমরা বিদায় নিচ্ছি। আমি মাইনুল, ঢাকা ড্যামরা থেকে বলছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এই গল্পের মূল লেখকের নাম আরিয়ান অভি, গল্পের নাম